আসসালামু আলাইকুম দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। এমন নয় যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বলে যা সহজে মানুষ চিনতে পারছে এখন, সেটা ভারতে এই প্রথম হচ্ছে এমনটা নয়। এর আগেও হয়েছে একই সঙ্গে সারা ভারতে, তবে সামান্য আগে পরে। যেমন পশ্চিমবঙ্গে এর আগে হয়েছিল 2002 সালে, অন্য রাজ্যেও হয়েছিল একটু আগে বা পরে। কিন্তু এবারের সঙ্গে আগের সমস্ত বারের বড় ফারাক, এবার যেরকম ঘন জল দিয়ে ছেঁকে মাছ ধরার মতো এসআইআর হচ্ছে, তা আগে কখনো তা হয়নি। উদ্দেশ্যটা কি? ভোটার তালিকা ত্রুটি মুক্ত করা। মানে মৃত ভোটারের নাম থাকবে না, অন্যত্র চলে যাওয়া ভোটারের নাম থাকবে না, ভুয়া নাম থাকবে না, এক নাম একাধিক জায়গায় থাকবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা দেশের বৈধ নাগরিক নয় বা এ দেশে এসে অবৈধভাবে বসে আছে এবং ভোটার তালিকায় নাম তুলে দিব্যি ভোট দিয়ে যাচ্ছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেয়া। কারণ ভারতের সংবিধান অনুযায়ী ভোট দিতে পারে একমাত্র দেশের নাগরিকরা, মানে যারা বৈধ নাগরিক। তার মানে অবৈধভাবে কেউ নাগরিক হতে পারে না, কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো তার মানে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব ঝাড়াই বাছাইয়ের সম্পর্ক নেই, এটা যেমন ঠিক, তেমনি আবার খুব ভালোভাবেই সম্পর্ক আছে। কারণ যারা নাগরিক নয় তারা তো ভোটার নয়। এটা সেই পুরনো গল্প, ভোটার আগে না নাগরিক আগে। আগে নাগরিক হতে হবে তারপরে ভোটার। কিন্তু এটা মানে সেই মুরগির আগে না মুরগির ডিম আগে। এখানে দেখা যাচ্ছে ভোটারটা আগে ঠিক করতে হবে, ভোটার লিস্ট ঠিক করা হচ্ছে। কারণটা কি? কারণ ওই যে কাগজ দেখাবো না আন্দোলন, অর্থাৎ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হলেই নাগরিকত্বের সমস্ত ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার 80% কাজ হয়ে গেল। সিটিজেনশিপ কার্ড তৈরির যে পরিকল্পনা বিরোধী দলগুলো এতকাল কাগজ দেখাবো না বলে আটকে দিয়েছিল, সেটাও এবার হয়ে যাবে। ভারতের সমস্ত রাজ্যে নির্বাচন কমিশন ভোটার লিস্টে এসআইআর চালাবে বলে ঘোষণা করেছিল গত বছর 2025-এ। প্রথম হয়েছিল বিহারে, সেটা প্রথম পর্যায়ে। তারপর পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে এই প্রক্রিয়া চলেছে এবং এখনো চলছে। বিহারে সবার আগে হয়। বিহারে বাদ গেছে মোট 66,68,000 নাম। বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় 22 লক্ষ মৃত, 7 লক্ষ ডুপ্লিকেট ভোটার এবং 36 লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত ও শুনানিতে অনুপস্থিত। এদের সবাই যে বাংলাদেশি অবৈধ ভোটার, এই যে শেষ ক্যাটেগরিতে 36 লক্ষের ক্যাটেগরিতে, সেটা নয়। তবে বাংলাদেশিদের সংখ্যা লুকিয়ে আছে এই 36 লক্ষের মধ্যে, যারা নির্বাচন কমিশন বলছে শুনানিতে অনুপস্থিত বা ওখানে থাকে না। কমিশনের মতে এদের বড় অংশ বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা বিহারে এসে ভোটার লিস্টে নাম টাম তুলে ভোট দিয়ে আসছিল এত বছর। এবার ভারতের অন্য যেসব রাজ্যে এসআইআর হয়ে গেছে সেখানেও কিন্তু বিহারের ছবি দেখা যাচ্ছে। সেখানে একটু নজর দিই। রাজস্থানে বাদ গেছে 42 লাখ। তার মধ্যে ওই বিশেষ ক্যাটেগরি, অর্থাৎ খোঁজ পাওয়া যায়নি বা শুনানিতে আসেনি, তাদের সংখ্যা কত জানেন? 32 লক্ষ। কেরালায় বাদ গেছে 24 লাখ। আর এই বিশেষ শ্রেণী শুনানিতে যারা আসেনি বা যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের সংখ্যা হচ্ছে 24 লক্ষ। মধ্যপ্রদেশ বাদ গেছে 42 লক্ষ, বিশেষ শ্রেণীতে আছে 18 লক্ষ। ছত্তিশগড়ে বাদ গেছে 27 লক্ষ, বিশেষ শ্রেণীতে আছে 16 লক্ষ। তামিলনাড়ুতে বাদ গেছে 97.4 লক্ষ, মানে 97,40,000 তামিলনাড়ুতে বাদ গেছে। আর ওই বিশেষ শ্রেণীতে কত আছে? 41 লক্ষ। গোয়া, ছোট রাজ্য, ওখানেও বাদ গেছে 1 লক্ষ, কিন্তু বিশেষ শ্রেণীতে আছে 29,000। পুদুচেরি, ছোট রাজ্য, তারা বাদ গেছে 1 লক্ষ, কিন্তু বিশেষ শ্রেণী মানে যারা শুনানিতে আসেনি বা স্থানান্তরিত এবং যাদের মধ্যে একটা বাংলাদেশিদের সংখ্যা বড় থাকার সম্ভাবনা, তাদের সংখ্যা হচ্ছে 35,000 পুদুচেরিতে। আন্দামান নিকোবর বাদ গেছে 70,000, আর ওই বিশেষ ক্যাটেগরিতে আছে 26,000। গুজরাট নরেন্দ্র মোদীর আগেকার রাজ্য, সেখানে বাদ গেছে 74 লক্ষ, আর বিশেষ ভোটার হচ্ছে
এই বিশেষ সংখ্যা হচ্ছে 38 লক্ষ। উত্তরপ্রদেশে বাদ গেছে তো কোটিতে, 2.90 কোটি, মানে 3 কোটির কাছে। আর সেখানে এই বিশেষ শ্রেণী কত জানেন? 1 কোটির ওপরে। এবং সর্বশেষ পশ্চিমবঙ্গে ফিরি, এখানে এখনো এসআইআর শেষ হয়নি। ইতিমধ্যে প্রকাশিত তথ্য অনুযায়ী বাদ গেছে 64 লক্ষের মতো নাম, আর ঝুলে আছে অ্যাডজুডিকেশনের জন্য 60 লক্ষ। যা খবর পাওয়া যাচ্ছে অন্তত এই 60 লক্ষের 50% বাদ যাবে, আধা আধি, মানে 30 লক্ষ। সব মিলিয়ে তাহলে পশ্চিমবঙ্গে বাদ যাচ্ছে কত? প্রায় 94 লক্ষের মতো, মানে প্রায় 1 কোটি। মমতা ব্যানার্জি যদিও বলেছেন বাদ যাবে 1,20,00,000 কয়েকদিন আগে, এর আগের চোটে। আমার বিশ্বাস অত বেশি হবে না সংখ্যাটা, মানে 1,20,00,000 হবে না। এছাড়া এসআইআর হয়ে গেছে লাক্ষাদ্বীপ, তবে সংখ্যার স্বল্পতার জন্য হিসেবে নিলাম না। কি দেখলাম তাহলে? বিহার, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে মোট বাদ গেছে, সারা যে কটা দেশ হয়েছে, এখন রাজ্য হয়েছে, সেখানে বাদ গেছে 8,33,00,000 নাম। এদের সবাই বাংলাদেশ থেকে আসা, অবৈধভাবে এদেশে থাকা মানুষ নয়, হতে পারে না। তবে এদের মধ্যে একটা অংশ নিঃসন্দেহে ওই বাংলাদেশিরাও এখানে ঢুকে আছে, এবং সেই সংখ্যাটা অন্তত এসআইআর ডেটাতে আলাদাভাবে উল্লেখ নেই, কিন্তু সরকারি খাতাপত্রে নিশ্চিতভাবেই উঠে গেছে তাদের নাম। সেই সংখ্যাটা কত হতে পারে? সেই সংখ্যাটা 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় অ্যাভেলেবেল ইনপুটসের ভিত্তিতে, মানে যা খবর আসছে কাছে, সেই ভিত্তিতে ভারতে প্রায় 2 কোটি অবৈধ বাংলাদেশি অভিবাসী থাকার কথা বলেছিল। কিন্তু এই সংখ্যাটা চূড়ান্ত যাচাইকৃত জনশুমারি ধরনের হিসেব নয়। তার আগে 2004 সালে 1.2 কোটি, মানে 1,20,00,000 একটা সংখ্যা সংসদে বলেছিল তখনকার কংগ্রেস আমলের, মানে ইউপিএ আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। এই সংখ্যাটি বৃদ্ধির স্বাভাবিক হিসেব ধরলে 2016, তারপরে 2026 ফেব্রুয়ারিতে যদি এই সংখ্যাটা 2.5 থেকে 3 কোটিতে পৌঁছে যায়, কেউ অবাক হবে না। এমনকি অবৈধ বাংলাদেশের মোটামুটি আসল সংখ্যা যদি 3 কোটি পেরিয়েও যায়, সেটাও বিস্ময়ের নয়। এবং মোট বাদ যাওয়া 8 কোটি নামের মধ্যেই এরা আছেন, ছিলেন এবং থাকবেন না, এটা এখন বোঝা যাচ্ছে। সুতরাং সেসব কোনোটাই অস্বাভাবিক নয়। এখনো তো আসাম আসেনি, আসামের খবরের মধ্যে যোগ করেনি। ঝাড়খণ্ড, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এদের তো হিসেবের খাতায় এখনো ধরাই হয়নি। তার মানে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকতে পারে ভাবুন। এখন প্রশ্ন 2.5 বা 3 বা 4 কোটি যেটাই হোক না কেন, এই অবৈধ বাংলাদেশি বাসিন্দা যারা ভারতে আছে তাদের না হয় চিহ্নিত করলো সরকার, কিন্তু তারপর তাদের নিয়ে করবেটা কি? প্রথমে একটা কথা বলা ভালো, যাদের অবৈধ বলা হচ্ছে তারা যে সবাই মুসলিম তা কিন্তু নয়। তার মধ্যে অমুসলিমরা, বিশেষ করে হিন্দুরাও আছে। হয়তো এই মুহূর্তে তাদের সংখ্যা হয়তো কারণ নিশ্চিতভাবেই কম, কারণ তারা এর আগে যারা এসছেন তাদের বড় সংখ্যাই এদেশের নাগরিক হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে তাদের সংখ্যা কম হলেও কিছু অন্তত আছে, হিন্দুরাও আছেন, যদিও তাদের ক্ষেত্রে আশার একটা আলো আছে। এবং অবশ্যই তারা অনাগরিক থাকবেন না, কারণ সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট অমুসলিম সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের বিশেষ পথ খুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু মুসলমানদের জন্য তা খোলেনি। সুতরাং বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু, যার বড় অংশ মতুয়া সম্প্রদায়ের, অন্তত পশ্চিমবঙ্গে, তাদের বেশিরভাগ নাগরিকত্ব পেয়ে গেছেন আগেই। যারা এখনো পাননি তাদের সংখ্যা বড় জোর মেরে কেটে 1,00,000 কিংবা তার কিছু বেশি হতে পারে, তার বেশি হবে না। তাদের বাদ দিলে পড়ে থাকেন বাংলাদেশ থেকে আসা মুসলিম সম্প্রদায়। আর প্রশ্নটা ওঠে এখানেই যে বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে নাগরিক হয়ে বসে থাকা এই 2-2.5 কোটি মানুষকে নিয়ে কি করবে ভারত সরকার? সরকার বলেছে অবৈধ বাংলাদেশিদের জন্য আছে 3D। কি কি? ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ তাদের ডিটেক্ট বা চিহ্নিত করো, ডিটেন করো বা আটকে দাও, এবং ডিপোর্ট করো বা দেশে ফেরত পাঠাও। বলা সহজ, কিন্তু করা কি এতই সহজ?
একটু দেখি কি করা হয়েছে এতকাল ধরে। সরকারি তথ্য দেখায় 2008 থেকে 2015 এই প্রায় 8 বছরে ডিপোর্টেশন হয়েছে কত জানেন? 40,082 জন, যা প্রমাণ করে কোটি সংখ্যার মানুষের ক্ষেত্রে 40,000 মানে 3 কোটি মানুষ কোথায় আর 40,000 কোথায়। সুতরাং মাস ডিপোর্টেশন যে যাই বলুক বাস্তবে অত্যন্ত কঠিন, কারণ তার অনেক কিছু নিয়ম কানুনও আছে। ভারত থেকে বাংলাদেশে তথাকথিত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানোর, যাকে প্রশাসনিক ভাষায় ডিপোর্টেশন বা পুশব্যাক বলা হয়, সেই পুশব্যাক বলা হয়, সেই সংখ্যাটি নিয়মিত পাল্টে যাচ্ছে। যাবেই, কোনোদিন 100, 200, 500 এরকম তো পাঠানোই হয়, মাঝে মাঝেই পাঠানো হয়। ভারত ও বাংলাদেশ সরকারের দেয়া সাম্প্রতিক পরিসংখ্যান এবং গণমাধ্যমের যে প্রতিবেদন অনুযায়ী কি দেখতে পাচ্ছি আমরা, 2024-25 সালে বিভিন্ন, যেমন দ্য হিন্দু, নিউজ 18 এদের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বড় ধরনের অভিযানের মাধ্যমে কত 2,200 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মানে বড় ধরনের অভিযান করে 2,200। এছাড়া 2025 সালের মে মাস পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আরও প্রায় 2,369 জন বাংলাদেশি নাগরিককে ফেরত যায়নি, ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ছিল। 2024 সালে সরকারি হিসেবে 295 জনকে আনুষ্ঠানিকভাবে ডিপোর্ট করা হয়েছে। তবে বিএসএফ এর তথ্য বলছে 2024 সালে সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের সময় আটক হওয়া এবং পরবর্তীতে ফেরত পাঠানো মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, ওই 295 থেকে অনেক বেশি। কত? 1049 জন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো তথ্য অনুযায়ী 2009 থেকে 2011 সালের মধ্যে 23,653 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল বা ডিপোর্ট করা হয়েছিল। কোথায় কোটি কোটির হিসাব আর কোথায় কয়েক হাজারের ফিরে যাওয়ার হিসাব, বুঝুন একবার। তাই বাস্তবতা হলো, ভারত সরকার চাইলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে, সীমিত ডিপোর্টেশন চালাতে পারে, বর্ডারের নজরদারি বাড়াতে পারে যাতে লোকজন না আসে, কিন্তু বড় হারে কিছু করতে পারে না। সেটা সম্ভব নয় নানান কারণে, যার মধ্যে একটা বড় কারণ হলো এই মানুষরা চলে গেলে, মানে তারা তো চলে যেতে চায় না, তবু যদি তাদের জোর জবরদস্তি যদি ধরা যায়, তাদের সবাইকে বেঁধে ছেদেও ওপর থেকে ফেলে দেওয়া হলো, এমন যদি কিছু করা যায়, সেটা তো করা যায় না, তবু এটা তর্কের খাতিরে বলছি যে এরা যদি চলে যায় ভারতের অর্থনীতিও অনেকটাই চাপের মধ্যে পড়ে যাবে। চাপ, বিরাট চাপে পড়বে। কিভাবে? শুনুন, পুরো শ্রম শক্তিকে এক ধাক্কায় সরিয়ে দিলে সস্তা শ্রম নির্ভর শহুরে অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। একজন পশ্চিমবাংলার বাঙালিকে যদি কোনো ইটভাটায় কাজ করতে বলা হয়, সেখানে সে যদি দিনে তার 500 কি 700 কি 1000 টাকা তার চায়, একজন বাংলাদেশিকে দিয়ে সেই কাজটা তার অর্ধেক দামে করা যায়। বোম্বেতে এত বড় বড় বিল্ডিং হচ্ছে, এখানে বাংলাদেশি শ্রমিক ভর্তি। কেন? কারণ এদেরকে এখানকার তুলনায় এখানকার দেশীয় শ্রমিকের থেকে অনেক কম দামে তাদেরকে পাওয়া যায়। আর এই বাংলাদেশিরা, ফলে তারা যদি চলে যেতে হয় তাহলে একটা বড় ধাক্কা লাগবে আমাদের শহরের অর্থনীতিতে। কারণ এই বাংলাদেশিরা ভারতীয় জীবনযাত্রা, ভারতীয় শিল্প বাজার, ভারতীয় পণ্য বাজার, ভারতীয় অর্থনীতি সবার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশি মুসলিম শ্রমিকরা যদি হঠাৎ ভারত থেকে পুরোপুরি ডিপোর্ট করা হয়, তাদের কোন কোন খাতে ধাক্কা খাবে জানেন? সবচেয়ে আগে ভয়ঙ্কর ধাক্কা খাবে কনস্ট্রাকশন, বাড়িঘর তৈরি, পুল ইত্যাদি তৈরি। এরপর ডোমেস্টিক ওয়ার্ক, বাড়িতে কাজের লোক, স্যানিটেশন, ওয়েস্ট হ্যান্ডলিং, আর লো এন্ড আরবান সার্ভিসেস, রিক্সা চালানো পালানো ইত্যাদি সব। এসআইআর চলাকালীন আমার নিজেদের অভিজ্ঞতা যেগুলো দেখেছি কলকাতায়, এসআইআর চলাকালীন বাড়ির কাজের লোক নিয়ে কি সমস্যা হয়েছে একবার ভাবুন তো।
কলকাতার নিউ টাউনের ঝুপড়ি খালি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চলে যাওয়ার অনেক রিপোর্ট মিডিয়ায় দেখেছেন, কিন্তু এটা দেখেননি যে সেই সময় শীতিতে সিঁদুর হাতে শাঁখা পরে আপনার বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করা লক্ষ্মী, মীরা, সুপ্রিয়া, কাবেরীদের অনেকেই কাজে আসা বন্ধ করে দিয়েছিল। কারণ কি? কারণ তারা আসলে ওই লক্ষ্মী, মীরা, সুপ্রিয়া, কাবেরী নয়, তারা আসলে মোমেনা, খাদিজা, জাহানারা, আফসানা। ধরা পড়ার ভয়ে পালিয়েছিল, আর তারা না আসায় চোখে সর্ষে ফুল দেখতে হয়েছিল আমাদের গৃহকর্ত্রীদের। আমি জানি অনেক গৃহকর্ত্রী জানেন ওরা শাখা সিঁদুর পরে থাকলেও ওরা অনেকেই মুসলিম, তাহলে তারা যেমন চোখে ধুলো দেওয়ার জন্য হিন্দু বাড়িতে কাজ করবার জন্যে শাখা সিঁদুর পরেছে, আমাদের যারা গৃহকর্ত্রী তারা অন্তত সবাই না জানলেও কেউ কেউ নিশ্চয়ই জানেন, তারাও জানেন যে ওরা কিন্তু মুসলিম। তা সত্ত্বেও তাদের রেখেছেন, কারণ রাখতে বাধ্য হয়েছেন। একটি গবেষণায় বলা হয়েছে ভারতের কনস্ট্রাকশন সেক্টর দ্বিতীয় বৃহত্তম শ্রমিক নিয়োগকারী খাত, এবং এতে প্রায় 55 মিলিয়ন বা 5.5 কোটি মানুষ কাজ করেন। মাইগ্রেন্ট লেবার এই খাতের মূল ভর কেন্দ্র, আর এদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশিরা। আরেকটি পুরনো কেস স্টাডিতে গুরগাঁওয়ে হাউসমেটস, রিক্সা পুলার্স এবং কনস্ট্রাকশন ওয়ার্কারের মধ্যে অবৈধ বাংলাদেশি মুসলিমদের উপস্থিতির কথা বলা হয়েছে। আমি একটা পড়ছি, এই রিপোর্টটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট সাউথ এশিয়ান ডোমেস্টিক ওয়ার্ক ফোর্স অফ ইন্ডিয়া কেস স্টাডি অফ বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফ্রম দ্য প্রিজম লেন্স অফ রাইট বেসড অ্যাপ্রোচেস। এটা লিখেছেন নাতাশা ইসরাত কবির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং ব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশের। তিনি এই তথ্যগুলো দিয়েছেন। তাহলে সাম্প্রতিক গুরুগ্রাম ক্র্যাকডাউনের রিপোর্টে দেখা গেছে যে বাংলা কথা বলা বেঙ্গলি স্পিকিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স সরে যাওয়ার পরে হাউস হেল্প ও স্যানিটেশন সার্ভিসে বিরাট ধরনের সংকট তৈরি হয়েছিল কয়েকদিনের জন্য। এমনকি ওয়েস্ট হ্যান্ডলিং, আবর্জনা সরানো ইত্যাদি, এটাও সমস্যা দেখা গিয়েছে। ভারতের সব প্রদেশে, সব রাজ্যে আছে বাংলাদেশি মানুষ, তারা নানান শ্রম নির্ভর কাজ করছে। তাদের যদি চলে যেতে হয় ভারত থেকে, কি পরিস্থিতি হতে পারে ভেবেছেন কখনো? এই কারণেই ভবিষ্যতের বাস্তববাদী পথ হয়তো একমুখী নয়, তৃতীয়, তিনমুখী, 3টে স্তর থাকবে। রাজনৈতিকভাবে কঠোর ভাষা বলবেন আমাদের যারা রাজনৈতিক নেতারা, প্রশাসনিকভাবে বাছাই করে বহিষ্কার করবেন, কিছু করবেন, ওই যে বললাম 3 কোটির মধ্যে 3,000। আর অর্থনৈতিকভাবে কিছু ক্ষেত্রের জন্য থাকবে ডিফ্যাক্টো লেবার অ্যাকোমোডেশন, অর্থাৎ তাদেরকে কাজে লাগানো। তবে এটিকে এখনো ঘোষিত কেন্দ্রীয় নীতি বলা যাবে না। ওই শেষে যেটা বললাম, লেবার অ্যাকোমোডেশন, অর্থাৎ শ্রমের কাজ নিয়ে আসবার জন্য তাদেরকে অ্যাকোমোডেট করা বলা যাবে না, এজন্য যে কেন্দ্রীয় সরকার এখনো এই ব্যাপারে চূড়ান্ত নীতি গ্রহণ করেনি। তবে আলোচনা যে চলছে সে ব্যাপারে নিশ্চিত বলতে পারি। আসলে এই আলোচনাকে শুরু করেছিলেন জানেন, যাদেরকে বাংলাদেশিরা মনে করে তাদের সব থেকে বড় শত্রু, সেই বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার প্রধানমন্ত্রিত্বের সময় কি ছিল সেই সম্ভাব্য নীতি যেটা নিয়ে আলোচনা চলছিল? বাজপেয়ীজি তার আমলে অবৈধ অভিবাসন ঠেকাতে ওয়ার্ক পারমিট ফর ফরেনার্স এই স্কিম নিয়ে আলোচনা করেছিল, যে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে মানুষ আসুক, এখান থেকে টাকা আয় করে পাঠাক তাদের দেশে, সেখানে তাদের সংসার থাক। এইটা ভেবেছিল, মূল আলোচনা এই জায়গাটা ছিল। 2003 সালে রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ তিনি লিখিত উত্তরে জানান যে গ্রুপ অফ মিনিস্টার্স তাদের রিফর্মিং দ্য ন্যাশনাল সিকিউরিটি সিস্টেম এই রিপোর্টে বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের জন্য শুরুতে, মিয়ানমারের নাগরিক কারা?
মনে রাখবেন মিয়ানমারের নাগরিকদের মধ্যে রোহিঙ্গারাও ছিল, অর্থাৎ তখনও রোহিঙ্গারা ছিল এখানে। সেই তাদের জন্য ওয়ার্ক পারমিট স্কিম সুপারিশ করেছিল অটল বিহারী সরকারের কমিটি। বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছিল, তখন সেখানে খালেদা জিয়া সরকার, কিন্তু কোনো চূড়ান্ত স্কিম তৈরি হতে পারেনি। এবং হতে পারেনি কেন জানেন? কারণ অটল বিহারী সরকার চলে গিয়েছিলেন। 2004 সালে ভোটে হেরে যান, কংগ্রেস সরকার আসেন, সেই কংগ্রেসের মনমোহন সিং এর সরকার এই বিষয়টা নিয়ে মাথা ঘামাননি। এই যে স্কিমের পেছনে মূল যুক্তি ছিল যে স্কিমটা যখন যে বাস্তবে শনাক্ত করা, কেন স্কিম করতে গিয়েছিলেন অটল বিহারী? কারণ বাস্তবে এদেরকে শনাক্ত করা এবং ডিপোর্ট করা খুব কঠিন, কারণ আন্তর্জাতিক নিয়মকানুনও অনেক কিছু আছে। তাই তাদের ওয়ার্ক পারমিটের আওতায় এনে নজরদারি যেমন করা যাবে, তেমনি ভারতের লেবার মার্কেটকেও নিয়ন্ত্রণ করা যাবে। এই দুই উদ্দেশ্য একসঙ্গে মেটানো যেতে পারে, এই জন্যই তিনি করতে গিয়েছিলেন। একটি গবেষণা ভিত্তিক আলোচনায়ও বলা হয়েছে 2001 সালে বাজপেয়ী সরকার সাংবিধানিক ও আইনি জটিলতার কারণে ডিপোর্টেশনের অসুবিধা মেনে নিয়েছিলেন এবং সেটা মেনে নিয়ে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বাংলাদেশিদের আর মিয়ানমারের লোকজনকে, রোহিঙ্গাদের, তাদের ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বিবেচনা করেছিল। এপ্রিল 2000-এ বাজপেয়ী একটি গ্রুপ অফ মিনিস্টার্স গঠন করেছিলেন জাতীয় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য। বাজপেয়ী সরকারের এই গ্রুপ অফ মিনিস্টার্স এই ওয়ার্ক পারমিট আইডিয়াটা তুলেছিল এবং LK আদবানি, লালকৃষ্ণ আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই প্রক্রিয়ার কেন্দ্রীয় মুখদের একজন ছিলেন। 2004-এ সরকার বদলের পর ওয়ার্ক পারমিট প্রপোজাল আর পলিসি আর এগোয়নি কংগ্রেস আমলে। 2005 সালের একটি রিপোর্টে বলা হয় অবৈধ বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়ার ধারণা গ্রহণযোগ্য নয় বলে তারা চেপে গিয়েছিল। অর্থাৎ ইউপিএ আমলে নীতির দিকটি কোথায় ফিরে গিয়েছিল? ডিপোর্টেশন করা। বাজপেয়ী তাদের রাখতে চেয়েছিলেন, বিজেপি গভর্নমেন্ট তাদের রেখে একটা আইন কানুনের মধ্যে রাখতে চেয়েছিলেন, পারমিটের মধ্যে। আর মনমোহন সিং এর কংগ্রেস গভর্নমেন্ট তাদের কি করেছিল? ডিপোর্ট করার লাইনে ফিরে গিয়েছিল। কিন্তু ডিপোর্ট কি করেছে সে কথা আগেই বলেছি। অন্যভাবে বললে এনডিএ এক আমলে যে রেগুলারাইজেশন থ্রু পারমিট ধরনের চিন্তা দেখা গিয়েছিল, ইউপিএ সেটাকে, মানে কংগ্রেস সেটাকে গুরুত্ব দেয়নি। এবার আসি বর্তমান মোদী সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে সেই প্রসঙ্গে। বলা যায় আবার সেই ওয়ার্ক পারমিট প্রসঙ্গ মোদী সরকারের ভাবনায় এসেছে। ভারতের ভেতরে এনআরসি ধরনের পরিস্থিতির পর মিডল রোড হিসেবে ওয়ার্ক পারমিট বা বায়োমেট্রিক ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা হয়েছে, এমন খবর বেরোয় প্রথম 2018-19 সালে। যদিও গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধ বাংলাদেশি মুসলমানদের জন্য সারা ভারতে প্রয়োগ করা যাবে সরকারিভাবে ঘোষিত কোনো নেশন ওয়াইড ওয়ার্ক পারমিট পলিসি এখনো তৈরি হয়নি, আলোচনার স্তরে আছে। নরেন্দ্র মোদী সরকারের ভাবনায় যে বিষয়টি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা একটা, জানি না দেখাতে পারবো কিনা, সেটা না এখানে দেখানো মুশকিল আছে, তবু দেখাবার চেষ্টা করব। যাক, এখানে লেখা আছে গভর্নমেন্ট মুলিং ওয়ার্ক পারমিট আইডিয়া টু ডিল উইথ দোজ হু ফেল টু মেক ইট টু এনআরসি ইন আসাম। এটা 2018 সালের 17 নভেম্বরের TNN-এ সেখানে বেরিয়েছে। এখানটায় লিখেছেন এটা মহুয়া চ্যাটার্জি। কি বলা আছে এখানে তার মানে বলা হলো সরকার চিন্তা ভাবনা করছে ওয়ার্ক পারমিট দিয়ে এটা রেখে দেওয়ার কথা প্রাথমিকভাবে আসামে। দ্য ওয়ার্ক পারমিট সিস্টেম ইফ ইমপ্লিমেন্টেড উইল নট, এটা খবরের বিস্তারে বলা হয়েছে, দ্য ওয়ার্ক পারমিট সিস্টেম ইফ ইমপ্লিমেন্টেড উইল নট bestow voting or state benefits as these rights cannot be availed if a person does not make the NRC, but given that a large number of persons may not be able to establish citizenship and there are human and logical, মানে ওই যে বলা আছে যে নানা রকম কারণে এদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না, কিন্তু তাহলে এদেরকে এখানে রেখে দেওয়া হবে এবং সেই জন্যই তাদের জন্য চিন্তা ভাবনা করছে, এই কথাটা বলা হলো।
এইখানটায় সিটিজেনশিপ অ্যান্ড আচ্ছা সেখানটায় এই কথাগুলো এখানটায় বলা হচ্ছে যে তাদেরকে একটা মধ্যবর্তী রাস্তা, এদেরকে ফেরতও পাঠানো হবে না, এদেশে রাখা হবে। অর্থাৎ আসাম দিয়ে শুরু করে সারা ভারতে এই কেন্দ্রীয় নীতি তৈরি করার কথা যে চলছে, সেটা ভারতে অনুপ্রবেশকারী মুসলিমরা এদেশে ভোট দিতে পারবেন না বা নাগরিক বলে বিবেচ্য হতে পারবেন না ঠিকই, তবে তাদের ওয়ার্ক পারমিট দিয়ে এদেশে রাখা হবে। সেই বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চিন্তা ভাবনা করছে। এই খবরটা এখানটায় রয়েছে। তার মানে ওই যে 3D, ওটা সরকার বলছে, সরকার চেষ্টা করছে দেশে একটা নাগরিক কার্ড তৈরি করার, নাগরিক রেজিস্টার করার। তার জন্যই তারা এইবার এসআইআরটা করে ফেলল। এবং এবার যাদেরকে দেখা গেল যে এরা এদেশের মানুষ নয়, তাদের ভোটার লিস্টে থাকলো না, তারা এইবার তাহলে কি হবে? তাদেরকে দেশে পাঠানো হবে না, তাদেরকে এখানেই রাখা হবে। কিভাবে? ওয়ার্ক পারমিট দিয়ে, কাজের পারমিট দিয়ে এখানে রাখা হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো এই প্রতিবেদন? এই বিষয় নিয়ে প্রথম ভিডিও সম্ভবত আমিই করলাম।